কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনীর গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? শিশু সুনীলকে কি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে গিয়েছিল নাদের আলী? পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর কি দেখা হয়েছিল বাংলার প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের? সে প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ছুটছি মাদারীপুরের কোনো এক গ্রামের পথে। মাদারীপুরের গ্রামগুলো যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে নদী, বিল, খালে। তাই সড়কের চেয়ে এখানে নদীপথেই জীবিকা বেশি গতিশীল, আর সহজ বাহন হিসেবে এখানকার সবার বাড়িতে থাকে নৌকা। পাখুল্লা গ্রামের বসতিগুলো গড়ে উঠেছে খালগুলোর পাড় ঘেঁষে। বাড়ির বৌঝিয়েরা গৃহস্থলীর কাজে যেমন নির্ভর করছে এসব খালগুলোর উপর, তেমনি পেশা ও জীবিকার চাহিদা পূরণেও এগিয়ে আছে নদীপথ। আবার শিশুদের দুরন্তপনাগুলো নিজের বুক পেতে আগলে রাখে খাল বিলগুলো। তবে দিন যতই গড়াতে থাকে, বাংলার গ্রামের চিরায়ত রূপ প্রতিফলিত হয় মানুষ আর প্রকৃতির ক্যানভাসে। দুপুর গড়াতেই সব যেন একটু বেশি চুপচাপ ধীরস্থির হতে থাকে এখানে। ফুটে থাকা শাপলাগুলোকে তখন মনে হয় হেলায় পড়ে থাকা বিলের নোলকের মতো। চুরিমালা কানের জিনিস, কসমেটিক চুরিমালা কানের জিনিস, চুরিমালা কানের জিনিস। আর মাঝে মাঝে সে নিস্তব্ধতা ভাঙে ফেরিওয়ালার ডাকে, যেখানে গায়ের বধূর স্বাদ আহ্লাদ বন্দি থাকে কাছ কাঠে ঘেরা বাক্সে। এমন গ্রামে নারীরা তাদের চাওয়া পাওয়ার জন্য তাকিয়ে থাকেন সপ্তাহ ঘুরে ফিরে আসা ফেরিওয়ালার জন্য। বাড়িতে আসেন, আসলে পরে দেখি, দেখার পরে যদি পছন্দ হয় তাইলে দামাদামি করি, যদি দামের সাথে বনে তাইলে রাখি। হাটে বাজারে যাওয়া হয় কিন্তু কম। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি যে কবে আসবে। আসলে পরে সবাই মিললে আমরা দেখি, দেখে তারপরে কেনাকাটা করি। কসমেটিকের যে সকল ধরনের মালি বিক্রি করি, মহিলাদের যেগুলো লাগে আর কি, এবারে চুরি, মালা, কানের দুল, এরপরে যে আপনার গিয়া আংটি, চেন, কাঁকড়া, কানের দুল, মঙ্গলসূত্র, ব্যান্ড, বেরি, কাঁকড়া, ক্রিম, সিঁদুর, টিপ, এগুলো আমরা চকবাজার থেকে কিনে আনি। চকবাজার থেকে পাইকারি আনি, আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করি। অলংকার হিসেবে এ অঞ্চলের রূপার প্রচলন বেশ আগে থেকেই। পায়ে স্বর্ণ পরা যায় না, তাই তো নূপুর বানাতে হয় রূপার। এই গ্রামে অনেক বৃহৎ একটা এলাকা জুড়ে তৈরি হয় রূপার বিভিন্ন অলংকার। আমাদের মাদারীপুর জেলা রাজৌর উপজেলার কালিয়া ইউনিয়নে অবস্থিত আমাদের বাড়ি। আমরা এখানে কাজ করি 25 থেকে 30 জন। এই ইউনিয়নে আরও 30 থেকে 40টা কারখানা আছে। এটা মনে করেন চান্দি, এগুলা তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মালিকের, তো বিভিন্ন জায়গায় মাল নেওয়া হয় আর কি। মনে করেন ফরিদপুর, মাদারীপুর, বরিশাল। আমাদের রোজগারটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে। কাজ যত বেশি করতে পারবো ততটা আর কি
ইনকাম। মহাজনের কাছ থেকে আনা রূপা গলিয়ে বানানো হয় হরেক রকমের অলংকার। এই কাজগুলো হয় এলাকা ভিত্তিক। এক ঘর দুই ঘর করে গড়ে ওঠা কাজগুলো একসময় এলাকার সবার রুটি রুজির কাজ হয়ে দাঁড়ায়। একসময় এই গ্রামের প্রতিটা ঘরেই চলত মাদুলির কাজ। লোকমুখে একে তাবিজও বলা হয়। কিন্তু অন্য সব শিল্পের মতো এই শিল্পেও মেশিনের আধিপত্য বেড়েছে। তাই তো আগের মতো ঘরে ঘরে মেলে না মাদুলি কারিগরদের। এই কাজটা 90 বছর ধরে কাজ করতেছে। আমার ঠাকুরদা করছে, আমার বাবা করছে, আমি করতেছি। তাহলে কয় পুরুষ? 3 পুরুষ হয়ে গেল। যে আমার দিয়ে 3 পুরুষ ঢালাইতে ওই বাড়িয়ে এখন এই কাজটা আমার গোড়া ড্যাম হয়ে গেছে। এখন আমরা কাজ মাত্র করি 2 ফ্যামিলি, যা করতাম 200 ফ্যামিলি। পরবর্তী আর আসবে না, এখন এটা কাম তো ড্যাম হয়ে গেছে, আমার ছেলে কাজ করবে না। গৃহিণীর কানের দুল হাতের বালার মতোই এখানকার বিলের শোভা বাড়ায় দুরন্ত বাচ্চাগুলো। অলংকারের মতো ফুটে থাকে মেঘলা মালাদের মতো মেঘদূতরা। সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো নাদের আলীর সাথে লখনদার এই 3 প্রহরের বিল দেখতে চেয়েছিলেন। এখান থেকে বাড়ির দূরত্ব খুব বেশি নয়। মাদারীপুরের ডাসাই উপজেলার মাইজপাড়া গ্রামে ছিল তার পৈতৃক ভিটা। 1934 সালের 7 সেপ্টেম্বর এখানে জন্ম তার। উনি নিজে মুখে বলেছে যে ওখানে একটা অর্থহী গাছ ছিল, ওই অর্থহী গাছে সরিষার তেল আমরা গায়ে দিয়ে তখন উনি বলছে যে আমি তখন ক্লাস 4 না 5 জানি পড়ি। ওই অর্থহী গাছতলা ওইখানে রোদ্রে দিয়ে ওই অর্থহী গাছতলা বৈশা ওই সরিষার তেল দিয়া তারপরে কিন্তু স্নান করছে। একাধারে কবি, সাহিত্যিক, উপন্যাসিক এই বরেণ্য 4 বছর বয়সেই দেশ ছেড়ে চলে যান ওপার বাংলায়। কিন্তু চলে গেলেই কি মন থেকে এপার বাংলার ঘ্রাণ মুছে ফেলা যায় কখনো? তাই তো বড় হয়ে মামা বাড়ি কিংবা নাদের আলীর কথা চলে আসে তার কবিতায়। ছোটবেলায় দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমানো সুনীল কখনো ভোলেননি এই দেশকে। এসেছিলেন অতিথি হয়ে। দেখছি যে উনি খুবই ভালো মানুষের মনের লোক। কিন্তু প্রথমবারে যখন উনি আসলো এখানে আপনার যে দোকানপাট যত আসছে ফল ফলাদি যা ছিল সমস্ত বাচ্চা কাচ্চা পোলাপানরে সব কিছু আপনার সে খাওয়াইয়ে দিয়ে গেছে। প্রথমবার যখন আসে তখন হলো এই যে নারকেল গাছটা ওনার হাতের লাগানিয়া এবং ওই জাম্বুরা গাছটা ওনার হাতের লাগানিয়া। তবে অতিথির আতিথেয়তায় এবার যেন খুব কৃপণ এখানকার মানুষ। তার বসত ভিটায় চলছে দখলের প্রতিযোগিতা। বাড়িটি টিকে আছে অবহেলা, অনাদরে। যতটুকু টিকে আছে সেখানেও নেই সঠিক রক্ষণাবেক্ষণের কোনো সঠিক উদ্যোগ। হারানোর মিছিল এদেশে অনেক বড়। হারাতে হারাতে গ্রামীণ ঐতিহ্য বিলীন হওয়ার পথে। যেমন রাজা রামমোহন রায়ের বাড়ি, পুকুরঘাট, মন্দির সবই দখল আর অযত্নে নিঃস্ব প্রায়। যারা দখল করে রাজারামের জায়গাগুলো নিয়ে নিয়েছে তারা কিন্তু রাস্তার জন্য জায়গাগুলো দেয় না। এখন রাস্তাটা যে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই রাজবাড়িকে কেন্দ্র করে একসময় এখানে থাকতো পর্যটকদের আনাগোনা। দখল আর অব্যবস্থাপনার কারণে জায়গাটি এতই অবহেলিত যে এ পথে এখন আর পা বাড়ায় না কেউই। যদিও এমন ঐতিহ্যের প্রতি পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ গুরুত্বের সাথে সঠিক রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, তবে উদাসীনতা আর সচেতনতার অভাবের কারণে হয়তো এভাবেই খুব শীঘ্রই মুছে যাবে বাংলার অনেক ঐতিহ্য, কমে যাবে পর্যটন খাতের আয়। সারা দেশের থেকে স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের লোক এখানে ঘুরতে আসতো। এমনকি বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, কানাডা থেকেও এখানে কিন্তু একসময় অনেক লোক ঘুরতে আসছে। এখানে গেটের সামনে গাড়ি রাখার জায়গা পেত না, এরকম একটি পরিস্থিতি ছিল। সেই সৌন্দর্যগুলো এখন নষ্ট হয়ে যাওয়াতে এখানে কিন্তু এখন আর তেমন লোকজন আসে না।
গ্রামীণ জনপদের মানুষ তাদের জীবিকা নির্বাহ করে বিভিন্নভাবে। কেউ বিলে মাছ ধরে, আবার কেউ বিলে শাপলা তুলে। এরই মাঝে কেউ কেউ আবার গড়ে তুলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। হোগলা গাছটির নামও হোগলা পাতা গাছ। মূলত দক্ষিণাঞ্চলে এই গাছের দেখা পাওয়া যায়। গাছ থেকে পাতা কেটে তা শুকিয়ে নিয়ে আসা হয় এখানে, আর সেই পাতা দিয়ে তৈরি হয় হোগলা। আমাদের অনেকের ভাবনায় হয়তো কখনোই আসেনি হাতের কাছে পাওয়া এসব জিনিস বানায় কারা। হোগলার মূল কারিগর নারীরা। আমরা এই পাতা ঝাড়ি উচি, এরপর কাটি, তারপর মাপ মতন সাইজ করি, এরপর এই কেসি মাজি, তার এই পাতলা লইয়া আমরা এই ওগুলাটি বানাই। বর্ষার দিনে ওই চক পাতার তলায় যায়, পাতাটাই হয় না, জলে তলায় যায়। এই শীতের সিজন আইলে কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, এই 4-5 মাস পর্যন্ত মনে করেন পাতার সিজন। 60 থেকে 100 টাকা মূল্যে প্রতি আটি শুকনো হোগলা পাতা কেনেন তারা। গ্রামীণ জীবনের পাশাপাশি শহুরে বিভিন্ন কাজে লাগে এই হোগলা। মাদারীপুরের পূর্বাংশে ইদিলপুর এবং পশ্চিম অংশের নাম কোটালীপাড়া। নাব্যমণ্ডল ছিল একসময়ে এ অঞ্চলের প্রশাসনিক নাম। কোটালীপাড়া ছিল প্রাচীন বাংলার বঙ্গ রাজ্যের রাজধানী এবং বাংলার সভ্যতার অন্যতম কেন্দ্র এবং ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ জায়গা। সর্বশেষ পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক হজরত বদরুদ্দিন শাহ মাদানের নাম অনুসারেই মাদারীপুর জেলার নামকরণ হয়েছে। 164 জন মুক্তিযোদ্ধা প্রথম ভারতে প্রশিক্ষণের জন্য যায়, সেটা হলো বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধার ব্যাচ। এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরে 10 ডিসেম্বর মিত্র বাহিনী ছাড়া একমাত্র মুক্তিযোদ্ধাদের কাছেই পাক বাহিনী আত্মসমর্পণ করে সমদ্দার ব্রিজের সম্মুখ যুদ্ধে। মাদারীপুর সদরে আসলে চোখ যাবে এই শকুনি লেকে। লোকমুখে অনেক গল্প প্রচলিত আছে এই লেককে কেন্দ্র করে। শকুন্ত নামের একটা পাখির নাম দা শকুন্ত, অর্থাৎ শকুন্ত শব্দটাই হচ্ছে সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ অপভ্রংশ হয়ে এটাকে শকুনি করা হয়েছে। এখানে ছিল ডোবা নালা, বিভিন্ন জাতের পশু পাখি মারা যেত, এইগুলো এবার ডাম্পিং করা হয়তো এই বসতি শূন্য এই এলাকায়। এই এলাকাটা ছিল এই ঝোড় জঙ্গলে পরিপূর্ণ, যে কারণে শকুন পড়তো ওই মরা খাবার জন্য। সেই শকুন পড়া থেকে লোকমুখে এটা শকুনি মৌজা হয়ে যায়। ক্ষীরপুরি নাম শুনে তেলে ভাজা কিছু মনে হলেও ক্ষীরপুরি আসলে মিষ্টি জাতীয় খাবার। খাবারের জন্য বিখ্যাত না হলেও মাদারীপুর আসলে ক্ষীরপুরি না খেয়ে যেতে চান না এর স্বাদের খোঁজ জানা মানুষ। জীবন মিষ্টান্ন ভাণ্ডার এই মিষ্টির উদ্ভাবক বলে ধরা হয়। ছানার উপরে ক্ষীর দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। মাদারীপুরের এই মিষ্টির সুনাম রয়েছে দেশ জুড়ে। জীবন মিষ্টান্ন ভাণ্ডার 1937 সালে স্থপিত। তখন থেকেই জীবন কৃষ্ণমণ্ডল এটা স্থপিত করেন এবং তার সুনাম সর্বোচ্চ শীর্ষে। দুধ থেকে ছানা হয়, ছানাটা প্রসেস করে কড়াইতে অনেকক্ষণ ঘুরতে হয়, 1-1.5 ঘন্টা। তার থেকেই ছানাটা একটা ট্রেতে দিতে হয়, ওখান থেকেই ক্ষীর দিয়ে তারপরে ক্ষীরপুরিটা তৈরি হয়। মাদারীপুরে বিয়ে বাড়ি হোক বা আত্মীয় স্বজনের বাড়ি হোক বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মাদারীপুরে সবার প্রথমেই ক্ষীরপুরিটার নিয়ে যাওয়া হয় আত্মীয় স্বজনের বাড়িতে। 1801 খ্রিস্টাব্দে তৎকালীন ইংরেজ সরকার ঠগি দমনের জন্য আড়িয়াল খাঁ নামক একজন জমাদার নিযুক্ত করে। এই সময় ভুবনেশ্বর নদ থেকে একটি খাল খনন করে পদ্মার দক্ষিণাংশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। এই খালটি কালক্রমে নদীতে পরিণত হয়। নতুন এই খালটি সাধারণ জনগণের কাছে দাঁড়ায় আড়িয়াল খাঁর নদ নামে। পরে এর সংক্ষিপ্ত নাম হয় আড়িয়াল খাঁ।
19 শতকের শেষ দিক পর্যন্ত আড়িয়াল খাঁ একটি নদী ছিল। পরে মাদারীপুরের কাছে পলি ভরাট হয়ে আড়িয়াল খাঁ দুটি শাখায় বিভক্ত হয়। বর্তমানে বাঁ দিকের প্রবাহিত অংশ আড়িয়াল খাঁ আর ডান দিকের প্রবাহিত অংশের নাম টর্কি। অতি ভাঙন এই নদের অন্যতম বৈশিষ্ট্য। পানি বাড়তে থাকলেই বাড়তে থাকে এর ভাঙন প্রবণতা, আশেপাশের মানুষকে করে দেয় ঘরহীন। তবুও মানুষ বাঁচে আশায়, নদীর পাড়েই গড়ে তোলে সংসার। আগের মতো মানুষের আনাগোনা না হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা আসার সময় আড়িয়াল খাঁর পাড়ে বাড়ে এর ব্যস্ততা। সারাদিন কাজ করে ক্লান্ত মানুষ এখানে আসে তাদের ক্লান্তি ধুয়ে দিতে। পড়ন্ত বিকেলের সূর্য ছড়িয়ে পড়ে খেলার মাঠ থেকে আড়িয়াল খাঁ নদে।